অ্যামাজন তো ধরেন একটা স্বপ্নের মতো বিষয়। অ্যামাজন বনটা প্রায় ভারতবর্ষের সমান। এটা নিয়ে আমাদের আইডিয়া নেই কিন্তু অ্যামাজন আমরা হ্যাঁ অ্যামাজন ব্রাজিলে অ্যামাজন অ্যামাজন প্রায় ৯টা দেশে আছে। এক এক দেশে এক এক মানে দূরে কাছে প্রাণী বিশাল জীববৈচিত্র্যের ব্যাপার তো। তো আমরা এবার ইকুয়েডরের আমাজনে গিয়েছিলাম। ইকুয়েডর দেশটা যদি আপনি দেখেন ইকুয়েডরের 50%ই অ্যামাজন। তাতে একটা সুবিধা হচ্ছে যে রাজধানী থেকে একদিনের মধ্যে অ্যামাজনে চলে যাওয়া যায় এবং আমরা যথেষ্ট আমাদের বন্ধু মামুর এবং জেসিকা ওরা বেশ সুন্দর সস্তা একটা ট্রিপ পেয়েছিল। তো আমার বড় ভাই তানভীর অপু যেতে চাইলো, এনাম ভাই গেল। সো আমাজনে আমরা অপূর্ব 4টা দিন কাটিয়েছি এবং আমরা খুবই অল্প খরচে এই 4টা দিনে অনেক বিরল প্রাণী পাখি দেখতে পেরেছি। বিশেষ করে পৃথিবীর মিঠা পানির সবচেয়ে বড় যে আঁশালা মাছ আরাপাইমা বলে, যেটা 7 ফুট থেকে 9 ফুট পর্যন্ত বিশাল হয়, এটা আমরা কয়েকবার দেখেছি। আমাদের নৌকার কাছে এসে এইভাবে সে জাস্ট ঝাঁপ দিল। ওর বড় বড় লাল আঁশ এটা দেখেছি। পিরানহাও দেখেছি হয়তো, যাক নিয়ে কথা হলো। আমরা আমাজনে সাঁতার কেটেছি ওর একটা শাখা নদীতে। আমরা স্লথ নামে সেই প্রাণীটা দেখেছি। অপূর্ব পাখি কয়েক ধরনের টুকান, মাকাও, যেগুলো আমরা দেখতে চেয়েছিলাম। খুবই আমি সবসময় দেখতে চেয়েছিলাম এক ধরনের সানগ্রিপ বা আমাদের বাংলাদেশে যে প্যাড়া পাখি আছে ফিনফুট, ওটা দেখতে পেলাম। আমরা কয়েক ধরনের বানর দেখতে পেয়েছি এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার, আমরা যে আমরা বেশ দুর্গম অ্যামাজনে ছিলাম। মানে একদিকে কলম্বিয়া, নিচের দিকে পেরু, সবচেয়ে কাছের শহরটা থেকে 3-4 ঘন্টা দূরে নৌকায় যেতে হয়। ওইখানে যে আমরা একটা বাংলাদেশিকে পেলাম। সেই বাংলাদেশি ভাই ওখানে অনেক বছর ধরে থাকেন এবং উনি প্রফেশনাল ট্যুর গাইড হিসেবে চাকরি করেন। এবং আমি আমাজনের প্রথম যে প্রাণীটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে পিঙ্ক রিভার ডলফিন বা নদীর শুশুক। এটা অনেক সময় পিঙ্কিশ বা গোলাপি হয়। ওইটা দেখতে যেয়ে দেখি এক বাঙালির লোক, উনি ওখানকার গাইড এবং ওটা উনি দেখাচ্ছেন, বাংলাদেশের কুমিল্লার মানুষ। তো আমি তার কাছে যে তখন আমি তার নাম শুনেছি আমাদের বাতেন ভাই, আমি যে তাকে বাংলাতে বললাম যে আমরা কিন্তু বাংলাদেশ থেকে পাখি দেখতে এসেছি, আপনার পরামর্শ লাগবে। উনি অবাক বিস্ময়ে প্রায় নদীতে পড়েই যাচ্ছিলেন যে ভাই কি ব্যাপার, কোথা থেকে কি আপনারা। তো ওনার সাথে কথাবার্তা হলো এবং এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার জীবনের যে গল্পই থাক, যে বাংলাদেশের একটা লোক সে ইকুয়েডরের রাজধানীতে না গহীন আমাজনের যে সে ওখানকার ঘর সংসার আছে এবং উনি একজন প্রফেশনাল গাইড। ওনার সাথে আমি কথা বলে দেখলাম উনি পশু পাখি নিয়ে খুবই ভালো নলেজ রাখেন। আর এই যে কিছু হলে আমরা বলি মোস্ট ডেঞ্জারাস অ্যানিম্যাল, মোস্ট হার্মফুল এলিমেন্ট। কোনো এলিমেন্ট কি ডেঞ্জারাস? একটা হরিণ মারার জন্য বাঘকে কি আপনি ডেঞ্জারাস বলতে পারেন? আপনি একটা সাপ শুয়ে আছে কেউটে, আপনি না বুঝে যাওয়ার সময় তার গায়ে পা দিলেন, সে আপনাকে ছোবল দিল, তাকে কি আপনি ডেঞ্জারাস হার্মফুল বলতে পারেন? তাহলে আপনাকে একটা অন্য উদাহরণ দিই। এবার আমাজনে আমাদের গাইড দিনের শেষে বলছে যে আমাজনে কি কি ডেঞ্জারাস প্রাণী আছে। সবার আগে অ্যানাকোন্ডা নিয়ে অনেক কথা বললো, কুমির নিয়ে অনেক কথা বললো, জাগুয়ার নিয়ে অনেক কথা বললো, পিরানহা নিয়ে খুব ভয় দেখালো। তো ওখানকার অধিকাংশ যেহেতু ইউরোপিয়ান, তারাও খুব ভয় টয় পাচ্ছে, কথা বলছে। সব শেষে আমি জাস্ট হাত তুলে বললাম আমার একটা প্রশ্ন আছে, শুধু ইকুয়েডর অ্যামাজনে না, সমগ্র অ্যামাজনে সব শেষে মানে কবে একজন মানুষ অ্যানাকোন্ডার হাতে মারা গেছে, অ্যানাকোন্ডার আক্রমণে মারা গেছে? ও বলে আমার তো জানা নাই। আমি বললাম জানা নাই, তাহলে তুমি কেন ভয় দেখাচ্ছ? অ্যানাকোন্ডার খাবার তো মানুষ নয়। অ্যাক্সিডেন্টাল আমরা জানি, একটা ঘটনা হয়তো ঘটেছে বা কোনো মানুষ ওখানে ছিল, সাপ ক্ষুধার্ত ছিল বা সে ঘুমিয়ে পড়েছে বা বিরক্ত করেছিল, হয়তো এটা 100 বছরে একবার ঘটেছে। অথবা তুমি যে বলছো কেইম্যান, কুমির, ওগুলো ছোট জাতের কুমির। কুমিরের আক্রমণে কবে মানুষ মারা গেছে অ্যামাজনে? বলে না এটাও জানি না। আমি বললাম এগুলো হলিউডের সিনেমাতে দেখায়। জাগুয়ারের আক্রমণে কবে মানুষ মারা গেছে? কিন্তু আমরা এটা জানতে পরে আমাকে গাইড বলছে ভাই এভাবে বলো না, তাছাড়া ট্যুরিস্টদের কাছে আমাদেরকে একটু রোমাঞ্চময় দেখাতে হবে যে এই দেখো বাঘ আছে, কুমির আছে। বললাম সবই আছে, কিন্তু ডেঞ্জার বলতেছে কেন? ওরা কিসের ডেঞ্জার? ডেঞ্জার তো আমরা। পিরানহা কি আসলে এত ভয়ঙ্কর? মানুষ তো পিরানহা খেয়ে নাই করে দিতেছে। পিরানহা কি মানুষ নামলে আক্রমণ করে? মোটেও করে না। হ্যাঁ, কিছু ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাজনে গেলে অবশ্যই, যেটা আমরা বান্দরবনে গেলেও করি, আমাদের মশার হাত থেকে সতর্ক থাকতে হবে, কিছু পোকার হাত থেকে সতর্ক থাকতে হবে, যে ওগুলো যদি আমাদের শরীরে বসে আমাদের শরীরে জ্বলুনি হবে, ফসকা হবে। কাজে আমি মনে করি প্রকৃতিতে যেতে হলে নলেজ বা জ্ঞান বাড়ানোটা জরুরি এবং কোনোভাবেই সব কিছু আমাদের আমাদের অধিকার আছে। আমরা যেভাবে প্রাণী জগতের থেকে কে ব্যবহার করতে পারি, এর চেয়ে আত্মম্ভরি মূর্খামিপূর্ণ ধারণা আর নেই। খুব কাকতালীয়ভাবে আমি তো আর্জেন্টিনা প্রথমবার 10-12 বছর আগে গিয়েছিলাম।
তখন আমি ভিলা ওকাম্পো, আসলে ভিয়া ওকাম্পো, যেখানে ল্যাটিন আমেরিকার সাহিত্যের কেন্দ্রবিন্দু বলা হয় যে বাড়িটা, এটা মূলত কবি ভিক্টোরিয়া ওকাম্পো, ওনার বাবার বাড়ি। ওনার বোনও লেখক ছিলেন। তো অনেক নোবেল বিজয়ী ওই আমলকার যত ল্যাটিন আমেরিকার সাহিত্যিকরা ওই বাসায় আসতেন, থাকতেন, আড্ডা দিতেন, এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা সুর, SUR, সেই সুর প্রকাশিত হতো, যেটার মানে সাউথ। তো রবীন্দ্রনাথ যখন পেরুতে যাচ্ছিলেন, খুবই ওখানকার সবচেয়ে বড় পুরস্কারটা নিতে, বেসামরিক পুরস্কারটা নিতে, ওনার বলা হয় কিছুটা শরীর খারাপ হয়েছিল, এবং তখন পেরু পর্যন্ত না যেয়ে উনি আর্জেন্টিনায় নামেন, এবং ভিক্টোরিয়া ওকাম্পোর ইনভাইটেশনে উনি তার বাসার কাছে একটা বাসায় প্রায় 3 মাস ছিলেন। তো এটা আমার জন্য খুব দারুণ একটা ব্যাপার ছিল যে আমার ভাষার, আমার অঞ্চলের একজন মানুষ, এখনকার দিনেও আর্জেন্টিনা যাওয়া ঝামেলা, সে 1924 সালে আর্জেন্টিনায় গেছে, এবং ওনার নামে ওখানে উনি যে বাড়িতে ছিলেন, ওই রাস্তাটা ওনার নামে, রবীন্দ্রনাথ ট্যাগোর রোড। তো ওইটা আমি গতবার অনেক খুঁজে, আমার এক স্থানীয় বন্ধু, গায়িকা বন্ধু ছিলেন, ওনার মাধ্যমে বের করেছিলাম। তো এবার এনাম ভাইকে নিয়ে গেলাম, এবং ভিয়া ওকাম্পোতে যেই দেখি ঠিক একদিন আগে রবীন্দ্রনাথের আর্জেন্টিনায় নামার 100 বছর পূর্তি হয়েছে। তো এই উপলক্ষে ওখানে একটা প্রোগ্রাম ছিল। তো এটা আমার কাছে খুব দারুণ একটা ব্যাপার লাগলো যে এখনও আমাদের এত ঝামেলা হয় আর্জেন্টিনা যেতে, আর সে 100 বছর আগে আমাদেরই এক বন্ধু, এক লোক আর্জেন্টিনায় গেল, 3 মাস থাকলো, আলোচনা করলো, কিছুদিন আগে ওনাদের বন্ধুত্ব নিয়ে একটা সিনেমাও হয়েছে। মানে এটা এটা যে কোনো ভ্রমণপ্রিয় মানুষের জন্য, সাহিত্যপ্রেমী বাদই দিলাম, বাঙালি বাদই দিলাম, একটা ভ্রমণপ্রিয় মানুষের জন্য বিশাল গর্বের ব্যাপার। তো আমি আমাদের দলে যে বন্ধুরা ছিলেন প্রত্যেককে বলেছি যে অন্তত আপনারা এই রাস্তাটাতে যাবেন, যে রাস্তার নাম, আর্জেন্টিনায় একটা রাস্তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তা, এবং যেখানে উনি থাকতেন। তো রবীন্দ্রনাথ আমার সবচেয়ে প্রিয় বাঙালি ভ্রমণ আইকন, এবং এটাও একটা কারণ। ইকুয়েডর তো এটা আমার দ্বিতীয়বার যাওয়া, এবং আমার অত্যন্ত প্রিয় একটা দেশ। ইকুয়েডর হচ্ছে পুরো ল্যাটিন আমেরিকাকে যদি আপনি চেপে চুপে ছোট করে ফেলেন, সব কিছু ইকুয়েডর চলে যাবে। ইকুয়েডর হচ্ছে ল্যাটিন আমেরিকার একমাত্র দেশ যে আপনি আন্দেজ থেকে আমাজনে রওনা দিয়ে একদিনের মধ্যে পৌঁছে যাবেন। আপনি আজকে হিমবাহের উপরে আছেন কোটোপ্যাক্সি ভলকানোতে, আপনার একদিন না, আধা দিনের মধ্যে আপনি প্রশান্ত মহাসাগরের বেলাভূমিতে পৌঁছে যাবেন। আপনি চাইলে ম্যানগ্রোভে যেতে পারবেন, চাইলে সুউচ্চ আগ্নেয়গিরি যেমন চিম্বোরাজোতে উঠতে পারবেন। তো ইকুয়েডর হ্যাজ এভরিথিং। এই জন্য ইকুয়েডর আমার খুব প্রিয়, এবং যে কারণে আমরা যেতে চেয়েছিলাম অ্যামাজনে, এনাম ভাইকে অ্যামাজন এবং আন্দিজ একসাথে আমরা করলাম। এইটা খুব ভালো ছিল। আর হ্যাঁ, অবশ্যই সেখানকার মানুষজন, খাবার খুবই কালারফুল। আমি সম্ভব হলে ইকুয়েডরে বারবার যেতে চাই। এবার তো আমরা কেটোতে, মানে রাজধানী যেটাকে আমরা কুইটো বলি, ওখানকার মাঝখান দিয়ে পৃথিবীকে 2 ভাগে ভাগ করা সেই বিষুব রেখা বা ইকুয়েটোরিয়াল লাইন গিয়েছে, যেটার জন্য এটার নাম হচ্ছে ইকুয়েডর। তো এটাও একটা মজা যে আপনি বিষুব রেখায় দাঁড়িয়ে দুই প্রান্তে, দুই পাশে 2 পা দিয়ে বললেন, হেই, আমি একই সাথে 2 গোলার্ধে দাঁড়িয়ে আছি। এটাও একটা মজার। নিয়ে আমরা গুয়ায়াকিল শহরে গিয়েছিলাম, যেটা আমাদের, যেটাকে বলা হয় ইকুয়েডরের কালচারাল ক্যাপিটাল, যেটা বিপ্লবের ইতিহাস এবং ওই ল্যাটিন আমেরিকার ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সেখানে আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব সাইমন বলিভার এবং সান মার্টিন, মানে দুইজনই ল্যাটিন আমেরিকার মুক্তির মহানায়ক, তাদের একটা অসম্ভব গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। আমরা সেই মিটিংয়ের বাড়ির পাশে তাদের সেই ইয়েটা দেখেছি। এবং এবার কেটোতে খুবই খুবই আমার জন্য স্পেশাল ছিল ল্যাটিন আমেরিকার, আমরা বলতে পারি অগ্নিকন্যা মানুয়েলা সায়েন্স, ইকুয়েডরের মেয়ে, যিনি সাইমন বলিভারের প্রেমিকা ছিলেন শেষ জীবন পর্যন্ত। সে মানুয়েলা সায়েন্সের নিয়ে একটা জাদুঘর ছিল, তার আমি খুবই ভক্ত, কিন্তু তার জাদুঘরে যেতে পারিনি। এবার যে তার স্মৃতি বিজড়িত অনেক কিছু দেখে এসেছি। তবে ইকুয়েডরের আরেকটা জিনিস আমার বন্ধুরা খুব বলেছিল, ইকুয়েডরের আম খুব ভালো, এবং অসম্ভব, ইকুয়েডর খুব সস্তা একটা দেশ। দুঃখজনকভাবে ওদের নিজস্ব কোনো মুদ্রা নেই, ওদের ইকোনমি এখন এতই খারাপ, গত 25 বছর ধরে আমেরিকান ডলার দিয়ে চলে। তবে বাংলাদেশিদের জন্য ইকুয়েডরের ভিসা কিছুটা মুশকিল। হ্যাঁ, প্যাটাগোনিয়া তো ধরেন আমাদের ব্রুস চ্যাটউইনের সে বিখ্যাত বই ইন প্যাটাগোনিয়া থেকে আমরা খুব জানি, এবং নামটার প্রতি আমার খুব একটা আগ্রহ আছে। প্যাটাগন মানে বিশাল পা। তো আমাদের বিখ্যাত নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান, যিনি পৃথিবী প্রথম বলা হয় চারিদিকে ঘুরে এসেছিলেন, সে ম্যাগেলানের এক চেলা ছিল পিগেফেত্তি। উনি খুব গুলবাস ছিলেন, উনি এসে অদ্ভুত সব গল্প বানাতেন। উনি এসে বলেছিলেন এই এলাকায় এমন মানুষ থাকে যাদের একজনের পা এত বড় যে বৃষ্টি আসলে সে পাটা মাথার উপরে তুলে ছাতা হিসেবে ব্যবহার করে। তো এখান থেকে নাম আসছে প্যাটাগোনিয়া, যেখানে বড় পায়ের মানুষেরা থাকে।
প্যাটাগোনিয়া আমরা তো প্রথম দেখলাম এবার উশুয়াইয়া নামার পরে। প্যাটাগোনিয়ার বৈশিষ্ট্য আমি আপনাকে বলি। পৃথিবীর অধিকাংশ পর্বতশ্রেণী তো আমাদের দেখা হলো। হিমালয়, আল্পস, অ্যাটলাস, রকি, আন্দেজ। কিন্তু আন্দেজের শেষ যে লেজটা প্যাটাগোনিয়া, এখানকার মতো পর্বত পৃথিবীর কোথাও নাই। একমাত্র কারণ বলা যেতে পারে অ্যান্টার্কটিকা থেকে যে বাতাস আসে, দক্ষিণের হিমশীতল ধারালো ক্যাটোবেটিক বাতাস। এই বাতাস এসে আন্দেজের চূড়োগুলোকে একদম ছুরি দিয়ে মাখন কাটার মতো চাঁচাছোলা করে ফেলে। এই কারণে ওখানে আপনি প্রচুর শার্প এবং পিরামিড কোণের অসংখ্য পাহাড় দেখবেন, যে পাহাড় আপনি হিমালয় এত দেখবেন না। আপনি বলবেন এদের সমস্যা কি? মনে হচ্ছে একদম মানে গলিত মোমের মতো এই পাহাড় শ্রেণী। তো প্যাটাগোনিয়া পাহাড় দেখেই আমরা কয়েকদিন কাটিয়েছি। একটা পাহাড় শৃঙ্গ আমরা দেখতে চেয়েছিলাম, সিঙ্কো এর মানো মানে 5 ভাই, সেটা আমরা খুব কাছ থেকে দেখলাম। এরকম বেশ কিছু পাহাড় আমরা দেখেছি। প্যাটাগোনিয়ার একটা বন লাপাতাইয়া, এখানে আমি এবং আনিস ভাই গিয়েছিলাম, যেখানে মেঘ বনে ভরা, মানে মেঘ জমে আছে। দূর থেকে আপনি খুব ভালো আছেন, ওখানে ঢোকার পরে আপনার গা ভিজে যাচ্ছে, কারণ পুরো জায়গাটা অসম্ভব আর্দ্রতাময়। এবং ওখানে শীতকালে আমরা কতটুকু সার্ভাইভ করতে পারবো জানি না, কারণ ওইখানে অসম্ভব ঠান্ডা। সেই ঠান্ডা রাশিয়া বা কানাডার বা সাইবেরিয়ার চেয়ে অনেক বেশি। প্যাটাগোনিয়ার অভিজ্ঞতা ছিল ম্যাজিক্যাল। যে কোনো মুহূর্তে ছবি তুললে অদ্ভুত সব ছবি। আমরা কন্ডর শকুনের ওড়া দেখতে গিয়েছিলাম, অন্য কিছু প্রাণী খোঁজার চেষ্টা করেছি, কিন্তু প্যাটাগোনিয়ার জন্য আবারও যেতে হবে। আনিসুজ্জামান আমাদের ভ্রমণ সাথী, উনি মূলত লেখক এবং অনুবাদক হিসেবে বিখ্যাত মানুষ। প্রথম বাংলা ভাষায় স্প্যানিশ থেকে সরাসরি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সেই যে বিখ্যাত উপন্যাস 100 ইয়ার্স অফ সলিটিউড, এটা উনি অনুবাদ করেছেন। এই সময়তেই ওনার লেখার সাথে আমার পরিচয় হয়। তো এটা নিয়ে একটা পোস্ট করার অনেক পরে আনিস ভাই একদিন আমাকে সরাসরি ফোন দেন, দিয়ে বললেন যে অনু, আপনারা দেখলাম অ্যান্টার্কটিকা যাচ্ছেন, আমি এবং আমার স্ত্রী যেতে পারি, আমি খুবই আগ্রহী, কিন্তু আমার একটা সমস্যা আছে। বললাম কী সমস্যা? বললো আমার বয়স তো 62। আমি সাথে সাথে হেসে ফেললাম, খুব হেসে বললাম যে আমাদের দলে 2 জন 80 বছরের লোক আছে, কাজে বয়স বলে আপনি সুবিধা করতে পারবেন না। তো উনি আমাদের ভাবি মেক্সিকোর মানুষ, ইসাবেল ভাবি, তার সাথে কথা বলে 5 মিনিট পরে আমাকে ফোন দিয়ে বললেন যে তখন তো ক্রিসমাসে ইসাবেল যেতে পারবে না, কিন্তু আমি যাচ্ছি, কথা ফাইনাল। তো এই আনিস ভাই আসলেন, এবং তারপর আনিস ভাইয়ের লেখার সাথে আমার আগেই পরিচয় ছিল। উনি বেশ কিছু ক্লাসিক খুবই গুরুত্বপূর্ণ নোভেল, যেমন পেদ্য পারামো অনুবাদ করেছেন। এছাড়া মাস্টার পড়ানটাকে উপরে নাও নামে ওইটা সম্প্রতি অনুবাদ হয়েছে। উনি কুয়ো নামে একটা বই অনুবাদ করে, মানে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছেন। কিন্তু উনি যেটা করেছেন অন্যরা যেটা করেনি, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উনি অনুবাদ করেছেন স্প্যানিশে। তারপরে জহির রায়হানের 1000 বছর ধরে, এবং বর্তমানে মাহমুদুল হকের কালো বরফ নিয়ে কাজ করছেন। আমি আর্জেন্টিনার একাধিক বইয়ের দোকানে দেখলাম যে পদ্মা নদীর মাঝে বিক্রি হচ্ছে। তো এটা আমার জন্য খুব দারুণ ব্যাপার ছিল, এবং ওখানকার বেশ নামকরা একজন প্রকাশক আমার সাথে খুব বলছিলেন যে আমি কিন্তু একদিন পদ্মা নদী যাব, তোমরা আমাকে জেলেদের নৌকায় ঘোরাবা, ইলিশ খাওয়াবা। হ্যাঁ, তো এটা খুব দারুণ একটা ব্যাপার ছিল। এবং সেই সাথে আনিস ভাই খুবই ভালো একজন ট্রাভেল মেট ছিলেন। পরবর্তীতে আমরা একসঙ্গে মেক্সিকোতে খুব ভালো ঘুরেছি, এবং যে ঘরটাতে বসে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ 100 ইয়ার্স অফ সলিটিউড লিখেছিলেন, এইখানে আনিস ভাই আমাকে নিয়ে গিয়েছিলেন। ওই ঘরে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। এইটা নিয়ে আমি আরেকদিন বলবো।